হ্যালো বন্ধুরা, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএলের দ্বিতীয় ফেজ। সাময়িক বিরতির পরে আইপিএল শুরু হয়ে যাচ্ছে আবার আজ থেকে। আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এই দুই দলের জন্য, বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য। কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নামের পাশে যে ইনভিজিবল কিউ লেখাটা এখনও দেখা যাচ্ছে না, আজকের ম্যাচে যদি জয়লাভ করে তাহলে অফিসিয়ালিভাবে ডেফিনেটলি তারা কোয়ালিফাই করে যাচ্ছে 2025 আইপিএলের প্লে অফসের জন্য। আর ঠিক উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আজকের ম্যাচটা যদি হেরে যায় তাহলে কিন্তু অফিসিয়ালি খাতায় কলমে তারা বিদায় নিচ্ছে 2025 আইপিএলের এই লগ্ন থেকে। তাই এই ম্যাচটা হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। আর বিশেষ করে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে একজন মানুষের ওপর। বিগত কয়েকদিন যে মানুষটি ছিল আলোচনার প্রধান কেন্দ্র, বিরাট কোহলি, কিং কোহলি। এই কিং কোহলি টেস্ট ক্রিকেটে ফেয়ারওয়েল দেওয়ার জন্য টেস্ট ক্রিকেটের লাস্ট ম্যাচ তো দর্শকদের উপহার দেয়নি, তাই চিন্নাস্বামী ব্যাঙ্গালোরের যে ক্রিকেট বোর্ড, সেই বোর্ড আয়োজন করেছে বিরাট কোহলিকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য। সমস্ত দর্শকরা ইন হোয়াইট টি শার্ট, তারা হোয়াইট ড্রেসে খেলা দেখতে আসবে। এটাই হয়ে উঠবে কিং কোহলির জন্য আদর্শ ফেয়ারওয়েল। আর একবার ভেবে দেখুন, সন্ধ্যা 7:30 থেকে যখন ম্যাচ শুরু হবে তখন চিন্নাস্বামী ব্যাঙ্গালোরের যে চিন্নাস্বামী স্টেডিয়ামে, সেখানে কয়েক হাজার মানুষ বিরাট কোহলির জন্য চিৎকার করবে সাদা ড্রেসে। একবার ভেবে দেখুন সেই সময়ের কি মনোরম দৃশ্যটা তৈরি হবে। এইটাই হচ্ছে প্রকৃত কিং কোহলির জন্য ফেয়ারওয়েল, বিদায় কোহলি টেস্ট ক্রিকেট থেকে। খেলাটা হবে রঙিন ড্রেসে, বলটা থাকবে হোয়াইট। আর এই ম্যাচটা হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিজনেস এন্ডে আমরা পৌঁছে গিয়েছিলাম আইপিএলের। কিছুটা যুদ্ধবিরতির জন্য বিরতি নিয়েছিল আইপিএল, কিন্তু আবার ফুল ফেজে নতুনভাবে রিশিডিউল হয়ে ফিরে আসছে আইপিএল। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমেই আমি বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সব থেকে বেশি উপকার হলো এই যে ব্রেকটা। কারণ তাদের প্রথম উপকার হলো তাদের ক্যাপ্টেন রজত পাতিদার। রজত পাতিদারের একটা অত্যন্ত চোট ছিল, সেই চোটের জন্য রজত পাতিদার সপ্তাহখানেকের একটা ব্রেকের দরকার ছিল। যদি চোটের আগে বা যদি বিরতির আগে এই ম্যাচগুলো হতো তাহলে কিন্তু রজত পাতিদার 2-3টে ম্যাচ খেলতে পারতো না অবশ্যই। কিন্তু এখন রজত পাতিদার হাতে অনেকটা সময় পেয়ে যাওয়ার জন্য রজত পাতিদার আশা করছি রিকভার হয়ে গেছে, তাই ডেফিনেটলি রজত পাতিদার খেলবে। আর এই ম্যাচে দেবদত্ত পাডিক্কাল তো এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে, রুলড আউট হয়ে গেছে। তার পরিবর্তে এসেছে ময়ঙ্ক আগরওয়াল। সেই ময়ঙ্ক আগরওয়ালেরও কিন্তু একটা বিশাল সুযোগ থাকবে এইবারের আইপিএলে নিজের জাত চিনিয়ে দেওয়ার জন্য। ফিল সল্টও অনেকটা সুস্থ হয়ে গেছে, তাই আজকে মনে করা হচ্ছে ফিল সল্ট এবং বিরাট কোহলি ওপেন করবে। যদিও জেকব বেতেলের কথা বলতেই হবে, এই তরুণ প্লেয়ার ফিল সল্টের চোটের সময় যখন খেলতে নামে কিন্তু ইয়াংগেস্ট থার্ড প্লেয়ার হিসাবে, ওভারসিজ প্লেয়ার হিসাবে কুইকেস্ট 50 রান করে দিয়েছিল। তাই জেকব বেথেলকে বসিয়ে দেওয়াটা হয়তো একটু নিরাশজনক হবে, কিন্তু কিছু করার নেই, কারণ এই টিমে রোমারিও সেফার্ড, টিম ডেভিড এবং একজন ফরেন ফাস্ট বোলারকে খেলাতেই হবে। তাই 4জন ফরেন কোটার প্রথম ফরেনার হিসাবে আমি টিমে রাখছি ফিল সল্টকে। ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলি ওপেন করছে। 3 নম্বরে আমি দেখতে চাই ময়ঙ্ক আগরওয়ালকে, কারণ দেবদত্ত পাডিক্কাল থাকলে অনেকটা ভালো হতো, কারণ লেগ স্পিনারটা দেবদত্ত পাডিক্কাল খুবই ভালো খেলে। কিন্তু কিছু করার নেই, দেবদত্ত পাডিক্কাল রুলড হয়ে যাওয়ার জন্য আমি ময়ঙ্ক আগরওয়ালকে থার্ডে রাখছি। 4 নম্বরে অবশ্যই আসছে রজত পাতিদার। এই রজত পাতিদার যদি পুরো ম্যাচ নাও খেলতে পারে তাও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আশা করছি খেলবে। আর যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলে তাহলে ক্যাপ্টেন্সি করবে তরুণ জিতেশ শর্মা। 5 নম্বরে আমি রাখছি জিতেশ শর্মাকে, টিমের ভাইস ক্যাপ্টেন। হয়তো এই ম্যাচে তাকে ক্যাপ্টেন্সিও করতে হতে পারে। 6 নম্বরে অবশ্যই টিম ডেভিড, 7-এ কুনাল পান্ডিয়া, 8-এ রোমারিও সেফার্ড। এই রোমারিও সেফার্ডের কথা আলাদা করে বলতেই হবে। রোমারিও সেফার্ড একা 14 বলের একটা অসাধারণ কুইক ফায়ার 50 রান করে চেন্নাইকে হারিয়ে দিয়েছিল। মনে পড়ছে সেই ম্যাচটার কথা, চেন্নাই লাস্টের দিকে 2 রানে হেরে গিয়েছিল রোমারিও সেফার্ডের সেই ভয়াবহ ইনিংসের সৌজন্যে। নইলে হয়তো চেন্নাই সেই ম্যাচটা অনেক আগেই জিতে যেত। আর তারপরে বোলিং লাইন আপের কথা আলাদা করে বলতেই হবে। ভুবনেশ্বর কুমার অসাধারণ ফর্মে আছে। জস দয়াল, এই প্লেয়ারটার কথা বলতে হবে। রিঙ্কু সিংয়ের হাতে 5টা 6 খাওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছিল এই জস দয়াল, কিন্তু গত বছর মহেন্দ্র সিং ধোনিকে আটকে দিয়েছিল। ঠিক এই বছরেও কিন্তু মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজাকে আটকে দিয়েছিল, চেন্নাইকে রুখে দিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়লাভ করিয়ে দিয়েছিল জস দয়াল। আর একজনের কথা আলাদা করে বলতে হবে, জস হ্যাজেলউড। এই জস হ্যাজেলউড কিন্তু
এত সুন্দর বোলিং করছে, 10টা ম্যাচে 18টা উইকেট নিয়ে নিয়েছে। হয়তো চোটের জন্য তিনি আজকের ম্যাচটা খেলতে পারবেন না, কিন্তু তার পরিবর্তন হিসাবে আসছে লুঙ্গি এনগিরি। এই লুঙ্গি এনগিরি অসাধারণ ফর্মে আছে, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সুয়েজ শর্মার কথা আলাদা করে বলতে হবে। তাই প্রত্যেকবারে আরসিবির যে মেন সমস্যাটা থাকে বোলিং লাইন আপ, এবারে কিন্তু বোলিং লাইন আপ খুব সুন্দর। জস হ্যাজেলউড, লুঙ্গি এনগিরি, ভুবনেশ্বর কুমার, জস দয়াল, স্পিন বোলিংয়ে ক্রুণাল পান্ডিয়া এবং সুয়েজ শর্মা, পারফেক্ট টিম কম্বিনেশান। কারণ বরাবরই হচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং ইউনিট খুব ভালো থাকে, এইবারে বোলিং ব্যাটিং নিয়ে সকলে কিন্তু ভালো পারফরমেন্স করে দেখিয়ে দিচ্ছে। আরসিবি এবারে কিন্তু ট্রফি জেতার অন্যতম দাবিদার। তারা 11 ম্যাচে অলরেডি 8টি ম্যাচ জিতে 16 পয়েন্টে পৌঁছে গেছে। তারা আজকের ম্যাচ জিতে তারা চাইবে কোয়ালিফাই তো করতেই টপ 2 স্থান করার জন্য, কারণ টপ 2তে থাকলে খুব একটা অ্যাডভান্টেজ হয়, সেটা তো আমরা সকলেই জানি। ফাইনাল খেলার জন্য দুবার চান্স পাওয়া যায়। তাই আজকের ম্যাচে আরসিবি কিন্তু ওয়েল অয়েল্ড মেশিন হিসাবে নামছে। আরসিবির কিন্তু অনেকটাই চান্স আছে আজকের ম্যাচে জেতার জন্য। আর অন্যদিকে আমি যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বলি, কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এবারের যে টুর্নামেন্টটা, এবারের যা সিজন, সেটা কিন্তু অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং সিজন গেছে। এই ডিসঅ্যাপয়েন্টিং সিজনের প্রথম নামই হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। তাকে অনেকটা টাকা দিয়ে কলকাতা ম্যানেজমেন্ট এবারে কিনেছিল 23.75 করোড় দিয়ে, কিন্তু একেবারেই ভালো পারফরমেন্স করতে পারেনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি মাত্র 50 রান, তারপরে প্রত্যেকটা ম্যাচেই ফ্লপ। অনেকগুলো বল খেলতো, রান করতে পারছিল না, তার সৌজন্যে কিন্তু চাপে পড়ে যাচ্ছিল কলকাতার অন্যান্য ব্যাটসম্যানেরা, যার ফলস্বরূপ অনেকগুলো ক্লোজ ম্যাচ হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ভেঙ্কটেশ আয়ারকে এমনই অবস্থা হয়েছিল, গত ম্যাচে ভেঙ্কটেশ আয়ারকে বসিয়ে দিয়ে মনীষ পান্ডেকে খেলাতে হয়েছিল। একটা টিমের সবচেয়ে দামি প্লেয়ার যখন বসিয়ে দিতে হয় কোনো চোট ছাড়াই, তখন বোঝা যায় সেই টিমের কি অবস্থা। আরেকজনের কথা আমি বলবো অজিঙ্কে রাহানে। এই অজিঙ্কে রাহানের দুটো ভার্সান আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পাওয়ার প্লের মধ্যেকার অজিঙ্কে রাহানে, আর একটা হচ্ছে পোস্ট পাওয়ার প্লে অজিঙ্কে রাহানে। এই অজিঙ্কে রাহানে পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট চলে যাচ্ছে 180, কিন্তু তারপরে যখন পাওয়ার প্লের পরে স্ট্রাইক রেটটা কমে হয়ে যাচ্ছে 105 বা 110। কারণ স্পিন বোলিংয়ের বিরুদ্ধে যে অজিঙ্কে রাহানের দুর্বলতা, সেটা কিন্তু বেশ প্রকট হয়ে যাচ্ছে এইবারের আইপিএলে। আংগ্রিস রঘুবংশী, যে কলকাতার সব থেকে টপ ফর্মে থাকা প্লেয়ারটা, কিন্তু এখনও পর্যন্ত বুঝতেই পারলো না কলকাতা ম্যানেজমেন্ট তাকে কোন পজিশনে খেলাতে হবে। রিঙ্কু সিংও প্রথম দিকে একেবারেই ভালো ফর্মে ছিল না, লাস্টের দিকে ফর্ম ফিরে পেয়েছে, কিন্তু এখন হয়ে গেছে হয়তো অনেকটা লেট। আন্দে রাসেলের কথা বলতে হবে। প্রথম হাফ অফ দ্য টুর্নামেন্টে আন্দে রাসেল তো 15টা বল একটা মাত্র ম্যাচে খেলেছিল। গত দুটো ম্যাচে যখন আন্দে রাসেলকে 4 বা 5 নম্বরে নামানো হচ্ছে, আমরা সকলেই ফল দেখতে পাচ্ছি। কলকাতা টিম ম্যানেজমেন্ট তখনও বুঝতে পারলো না, আর এখন হয়তো সামান্য বুঝতে পেরেছে যে আন্দে রাসেলকে একটু বেশি সময় দেওয়া উচিত। আন্দে রাসেলকে একটু ওপরের দিকে ব্যাটিং করালে হয়তো কলকাতার এইবারে পয়েন্টস টেবিলে হয়তো অন্য অবস্থানে দেখা যেত। রামনদীপ তো ভুলেই গেছে তার পারফরমেন্স। রামনদীপ একেবারেই পারফরমেন্স করতে পারছে না। তাই গুরবাজ না কুইন্টন ডিকক কাকে কখন খেলাবে সেটাই বুঝতে পারলো না কলকাতা নাইট রাইডার্স। কলকাতার 9 পর্যন্ত ব্যাটিং লাইন আপ, প্রপার ব্যাটিং লাইন আপ, কিন্তু একত্রিতভাবে ভালো পারফরমেন্স না করার জন্য কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবারে টুর্নামেন্টে খুবই বাজে পজিশনে রয়েছে। তারা ম্যাক্সিমাম 15 পয়েন্টে পৌঁছাতে পারে। পরবর্তী দুটি ম্যাচ যদি খুব বড় ব্যবধানে জেতে, তাও কিন্তু তাদের কোয়ালিফিকেশান চান্স প্রায় নেই বললেই চলে। কারণ অন্যান্য টিমগুলো 16 পয়েন্টের জন্য যেখানে লড়াই হচ্ছে, সেখানে কলকাতা ম্যাক্সিমাম পৌঁছাতে পারে 15 পয়েন্টে। আর অন্যদিকে কলকাতার যে বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপে গত বছর একটা বিশেষ ভরসার নাম ছিল মিচেল স্টার্ক। ওভারসিজ ফাস্ট বোলার বলতে এইবারে কেউই নেই। স্পেন্সার জনসন এবং আনরিচ নর্টজেকে খেলানোই হচ্ছে না। আনরিচ নর্টজে কেন যে খেলানো হচ্ছে না সেটা আমরা জানি না। স্পেন্সার জনসন কিন্তু একেবারেই ভালো পারফরমেন্স দিতে পারেনি, তাই বোলিং লাইন আপটা গড়েই উঠতে পারলো না। হর্ষিত রানাও পুরানো ফর্মে নেই। ক্রাঞ্চ সিচুয়েশনে বৈভব অরোরা, মঈন আলীর মতো বোলাররা নার্ভ ফেল করছে। রাজস্থানের বিরুদ্ধে কলকাতা ম্যাচটা জিতে গিয়েছিল, কিন্তু মঈন আলী সেই ম্যাচেও 5টা 6 খেয়েছিল। আর বৈভব অরোরা 30 রান নিয়ে বেবি ডেভাল ব্রেভিস দেখিয়ে দিয়েছিল অসাধারণ পারফরমেন্স, যার সৌজন্যে চেন্নাই ম্যাচটা জিতে গিয়েছিল কলকাতার বিরুদ্ধে। তাই কলকাতার অতি নির্ভরতা 2 স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর আখেরে ডুবিয়েই দিচ্ছে কলকাতাকে। কারণ অপোনেন্ট ব্যাটসম্যানরাও বুঝতে পারছে যে এদের দুজনের 8 ওভার যদি দেখে খেলা যায়, তাহলে কিন্তু 12 ওভার কলকাতার একদমই ভালো বোলিং লাইন আপ নেই। আন্দে রাসেলকেও খুব ভালোভাবে বোলিংয়ে ইউজ করতে পারলো না অজিঙ্কে রাহানে। তাই এবারে টুর্নামেন্টে যেরকম পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের, জানি না এই দুটো ম্যাচ জিতে সম্মানের মতো বিদায় নিতে পারবে কি না। কারণ আমার তো মনে হয় কোনো রকমই চান্স নেই এবারে কলকাতা নাইট রাইডার্সের ফিরে আসার এই টুর্নামেন্টে। তবু অ্যাজ এ কলকাতা ফ্যান হয়তো চমৎকার, হয়তো কোনো অবিস্মরণীয় ঘটনা ঘটে যেতে পারে। তাহলে তো আমার থেকে বেশি খুশি কেউই হবে না। কলকাতার দর্শকরাও হয়তো চায় কলকাতা কিছু
এমন কিছু করে ফেলবে যাতে প্লে অফসে যেতে পারে, অন্যান্য টিমগুলোর একটু তো সহযোগিতা লাগবে। যাই হোক, সে ম্যাচে যেই জিতুক বা যেই হারুক, আমরা চাই কলকাতা নাইট রাইডার্স যেন সম্মানের বিদায় নেয়, যেন অন্তত এই দুটো ম্যাচ ভালোভাবে জিতে পরবর্তী বছরের জন্য একটা ভালো টিম তৈরি করে তারা ফিরে আসে। কিন্তু আজকের ম্যাচটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠল বিরাট কোহলিকে দেখার জন্য মুখিয়ে আছি। আমি তো খুব এক্সাইটেড বিরাট কোহলিকে আজকে দেখার জন্য, কারণ পুরো স্টেডিয়াম ভরে যাবে হোয়াইটসে বিরাট কোহলিকে ফেয়ারওয়েল দেখার জন্য, ফেয়ারওয়েল দেবার জন্য। আপনাদের কি মতামত? আপনারাও আশা করছি এক্সাইটিং। তাই প্লিজ আজকের ম্যাচটা জয়েন করুন, আজকের ম্যাচটা চোখ রাখুন টিভির পর্দায়। সকলে আমরা এক্সাইটেড। আর একটু কমেন্ট করে জানান আজকের ম্যাচ দেখার জন্য আপনারা কতটা উত্তেজিত হয়ে আছেন, আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। তাই আজকের মতো এটুকুই। ধন্যবাদ, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।